চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে ২টি মামলা হয়েছে। শুক্রবার রাতে ৩১ জনের নামসহ ৪৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন বাবা জামাল উদ্দিন। ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন ছোট ভাই। তবে কোনো মামলাতেই আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যায় সরাসরি জড়িত ৯ জন সহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ৩ দিন পর মামলা করল পরিবার। শুক্রবার রাতে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহত সাইফুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিন। এতে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়। এছাড়া আদালত চত্বরে ভাঙচুর ও আইনজীবীদের উপর হামলার ঘটনায় ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন সাইফুলের ছোট ভাই খানে আলম। এ মামলায় অজ্ঞাত আসামি ৪০০ জন। যারা ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনে সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়। তবে ২ মামলার কোনোটিতেই আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেছেন, যেখানে মোট ৩১ জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এছাড়া আমাদের এই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ভাই বাদী হয়ে আরেকটি মামলা করেছেন, যেখানে ১১৬ জনকে এজাহার নামে আসামি করা হয়েছে। তদন্ত নিরপেক্ষ হবে জানিয়ে পুলিশ বলছে, চিন্ময় কৃষ্ণ দাসের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমের পরিবার যে মামলা করেছে সেখানে এজাহার নামে ৭ জন আছে, কিন্তু এর বাইরে আমরা আরও ২ জনকে শনাক্ত করেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যে পুলিশের তদন্ত কাজ অত্যন্ত পেশাদারিত্বের সাথে চলছে। এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে, তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসব। পরিবারের ২ মামলা ছাড়াও পুলিশের উপর হামলার ঘটনায় ১৪০০ জনকে আসামি করে আরও ৩টি মামলা করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধর্মকে ব্যবহার করে উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপ রুখতে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আজ ময়মনসিংহ বিভাগে আন্দোলনের শহীদ ৫৫ পরিবারের হাতে তুলে দেয়া হলো আর্থিক সহায়তা। এ সময় স্বচ্ছতা বজায় রাখতে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে বাকিদেরও সহায়তার আশ্বাস সার্জিসের। রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতরে এরকম সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সে সকল উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। দিনাজপুরের বড়পুকুরিয়ার খনিতে কয়লার স্তূপ জমে গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে চাহিদা কমে যাওয়ায় এবং উত্তোলিত কয়লা মজুদের জায়গা না থাকায় এই অবস্থা। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লার স্তূপ জমে তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। মাত্র একটি ইউনিট চালু থাকায় কয়লার প্রয়োজনীয়তা কমে গেছে উল্লেখ করে তাপবিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, গ্রীষ্মের আগে তাদের কয়লা গ্রহণের পরিমাণ বাড়ানো সম্ভব নয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লার একমাত্র গ্রাহক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩টি ইউনিটে প্রতিদিন কয়লার চাহিদা ৪৫০০ মেট্রিক টন। কিন্তু ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে ২ নম্বর ইউনিট। এছাড়া গত সপ্তাহ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটটিও বন্ধ। বর্তমানে মাত্র একটি ইউনিটে কয়লার চাহিদা ২২০০ মেট্রিক টন। খনি কর্তৃপক্ষ বলছে, কয়লার স্তূপের উচ্চতা ৫ মিটারের বেশি হলেই বিষাক্ত গ্যাস জমে আগুন ধরার আশঙ্কা থাকে। সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ মিটারের বেশি। তাই নিয়মিত পানি দিয়ে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা চলছে। অতিরিক্ত কয়লা পৃথিবীতে দ্রুত অপসারণ করলে আমাদের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে, পাশাপাশি কয়লার নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের পক্ষ থেকে কয়লাতে যেন স্পন্টেনিয়াস কম্বাশন না হয় এই ব্যাপারে সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পানি স্প্রে করা সহ। কয়লা অপসারণে বিদ্যুৎ কেন্দ্রকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। উল্টো তারা বলছে, ২টি ইউনিট বন্ধ থাকায় কমে গেছে চাহিদা। কিন্তু শীতকাল ডিমান্ডও একটু কম আছে, মেশিনেরও একটু ত্রুটি আছে, আর ওরা আবার কয়লা উত্তোলন করতেছে আমাদের যে টার্গেট দিয়েছিল তার চেয়ে বেশি, দ্বিগুণ পরিমাণ করতেছে। এটা স্টক হলে অসুবিধা নাই, আগামী
গরম যে সিজন আছে, গরম সিজন আমরা কয়লা ব্যবহার করতে পারবো। আগামী ফেব্রুয়ারিতে নতুন কূপ থেকে কয়লা উত্তোলনের কথা রয়েছে, যেখানে মজুদ প্রায় 3,60,000 মেট্রিক টন। তাই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট চালুর পাশাপাশি মাতারবাড়ি সহ অন্যান্য কেন্দ্রেও কয়লা বিক্রির দাবি খনি কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি ও ডাকাতির পাশাপাশি আধিপত্য নিয়ে ঘটছে খুনের মতো ঘটনা। বিশিষ্টজনরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কমায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে জড়াচ্ছে অপরাধে। তবে পুলিশের দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন তারা। গত 21 নভেম্বর খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে 8 লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। 28 অক্টোবর দৌলতপুরে বোমা ফাটিয়ে ডাকাতি হয় দত্ত জুয়েলার্স। শুধু ডাকাতি বা ছিনতাই নয়, প্রকাশ্যে দেখা গেছে সন্ত্রাসীদের অস্ত্র নিয়ে মহড়া এবং আধিপত্য নিয়ে খুনের ঘটনাও। এসব ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী। পুলিশ প্রশাসন যদি তৎপর না হয়, তাহলে এ ধরনের এই সন্ত্রাসী যে গ্রুপগুলো, তারা কিন্তু আবার শহরে তাদের মাথা ছেড়া দিয়ে উঠবে। এগুলো আসলে নিন্দনীয় অপরাধ। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে একটি শহর হোক। বিশিষ্ট নাগরিকরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। থানায় এখনো কিন্তু জনবল অনেক কম আছে, এবং দ্বিতীয় কথা, পুলিশের মধ্যে এখন অনেক সংশয় আছে, যে কারণে তারা কিন্তু যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাতে কাজ করা উচিত, খুলনার পুলিশরা সেইভাবে কাজ করতে পারছে না। পুলিশের দাবি, পলাতক ও চিহ্নিত সন্ত্রাসীরা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার টাকা পয়সা ভাগাভাগি বা মাদকের যে প্রভাব, সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ঘটছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আমরা ব্লক রেডের মতো উদ্যোগ নিয়েছি। এপিবিএন এর সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়নের সাথে কেএমপি যৌথ উদ্যোগে বেশ কিছু ব্লক রেড আমরা করেছি। গত 3.5 মাসে খুলনা নগরীতে 7টি হত্যাকাণ্ড ও 2টি ডাকাতি হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা ঘটেছে অন্তত 10টি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আশুলিয়ায় বকেয়া বেতন, কর্মী ছাঁটাই সহ নানা দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শ্রীপুরের জিন্স প্লাস কারখানার শ্রমিকরা। পুলিশ জানায়, ওই কারখানার শ্রমিকরা বেশ কিছুদিন ধরে পাওনা টাকা আদায়, ছাঁটাই বন্ধ সহ নানা দাবি জানিয়ে আসছিল। দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার শ্রমিক কর্তৃপক্ষের বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এরই জেরে আজ সকালে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় 3 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের ছুটির টাকা দেওয়ার কথা, সে টাকা আমাদের দিচ্ছে না। সে টাকা যাও দিল 2,000, 1,000, 3,000 করে। এটা নিয়ে আমাদের আন্দোলন চলতেছে। আমাদের বলা নাই, আমাদের নোটিশ দেওয়া নাই, না দিয়েই অফিসে তালা মারছে এবং আজকে ছুটি ঘোষণা করছে। জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের বকুলতলা চত্বরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শহরের সর্দার পাড়ার MA রশিদ হাসপাতালে হামলা করে দুর্বৃত্তরা। তাদের মারধরে 4 কর্মচারী আহত হন। ঘটনার 36 ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানান বক্তারা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা। জাহাজ নির্মাণ কাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা বেড়েছে মন্তব্য করে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর M শাখাওয়াত হোসেন বলেন, এখন এই খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ডে BIWTCর নৌযান নির্মাণ কাজ পরিদর্শনে যান শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, এই শিপইয়ার্ডে 18টি নৌযানের নির্মাণ কাজ চলছে। আগামী বছরের মার্চে এসব নৌযান বুঝে পাওয়া যাবে। এ সময় মেঘনা নদীতে অবৈধ বালুমহাল বন্ধে তার হস্তক্ষেপ কামনা করলে এই বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পরামর্শ দেন উপদেষ্টা।
শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আমাদের বিশেষ করে এইসব শিল্পে, জাহাজ তৈরি এবং জাহাজ ভাঙা শিল্পে এটা একটু বেশি খেয়াল রাখা উচিত। যদিও উনি বলেছেন সব কিছু আছে, কিন্তু বাই 1 মান্থ আরও ইমপ্রুভ। ডাকাতিয়া নদীর ভাঙনে চাঁদপুরে প্রায় ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে, আর ঝুঁকিতে আছে কয়েক হাজার পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে ৩.৫ কিলোমিটার এলাকা রক্ষায় একটি প্রস্তাব আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটি পাশ হওয়ার অপেক্ষা করছেন কর্মকর্তারা। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই ভাঙন শুরু হয় ডাকাতিয়া নদীতে। এখন সেটা বাড়ছে। সদর উপজেলার মৈশাদী, বাগাদী, রঘুনাথপুর সহ ১৩টি এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। এসব এলাকায় বেশ কিছু ঘর এরই মধ্যে বিলীন হয়ে গেছে। দুশ্চিন্তায় আছে কয়েক হাজার পরিবার। ভাঙন ঠেকাতে উদ্যোগের দাবিতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। স্মারকলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডকে। প্রাথমিকভাবে কয়েক হাজার জিও ব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ স্থানীয়দের। খুবই অসুবিধা আছে এবং কি ২০-৩০টা ঘরের মতন ভেঙে বিলীন হয়ে গেছে। জেলা প্রশাসকের কাছে এবং চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে আমরা স্মারকলিপি এবং আবেদন জমা দিয়েছি। তারা 2 বার এসে এখানে মেপে গিয়েছে। ভাঙন ঠেকাতে আগেই একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দিয়ে রেখেছে চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ড। সেখানে ৩.৫ কিলোমিটার এলাকা রক্ষায় ১৭২ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবনা করা হয়েছে। সেটি অনুমোদন হওয়ার অপেক্ষা করছেন কর্মকর্তারা। আমরা ইতিপূর্বে বিস্তারিত সমীক্ষা সম্পন্ন করেছি। সমীক্ষার আলোকে কুমিল্লা এবং চাঁদপুর জেলায় ডাকাতিয়া নদী পুনর্খনন শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করেছি। এই প্রকল্প অনুমোদন হলে এবং এই কাজসমূহ বাস্তবায়ন করলে চাঁদপুর জেলার শহরাঞ্চলের ভেতরে যে সমস্ত স্থানে নদী ভাঙনের প্রবণতা রয়েছে সেই সমস্ত এলাকার নদী ভাঙন আশা করতেছি রোধ হবে। নদী তীরবর্তী এলাকায় বাড়িঘর ছাড়াও ভাঙনের ঝুঁকিতে আছে স্কুল, মাদ্রাসা সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকাল 10টায় খুলনা নেভাল বার্থে যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী এর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের লক্ষ্যে বন্দরগুলোর নিরাপত্তা প্রদান, সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি বাস্তবায়ন সহ দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত। খুলনা শিপইয়ার্ডে নির্মিত বানৌজা বিষখালীর দৈর্ঘ্য 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। সমুদ্র সীমায় সার্বক্ষণিক টহল জারি রেখেছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর এবং নবনির্মিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরুদায়িত্ব। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার শাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম মীর নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি। আহত সাংবাদিক জানান, শুক্রবার রাতে শাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়াম সহ তার সহযোগীরা গার্মেন্টস শ্রমিক জহিরুলকে মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি জানার পর তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়াম সহ তার সহযোগীরা শফিকুলের ওপর হামলা করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক শফিকুল। আহতদের পক্ষ থেকে আমরা একটা অভিযোগ পাইছি গতকাল রাত্রেও প্রায় 1:45টার দিকে। আমরা ওটা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এটা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাতে এরকম ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা ওখানে আমার অফিসার ফোর্স যারা তাদেরকে সক্রিয়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ওই এলাকায় মাঝে মাঝে হয়তো ছিনতাই নিষেধ ঘটনা ঘটে, ওটা নিয়ে আমরা কাজ করতেছি। যশোরে পুলিশের এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ হেডকোয়ার্টার।
এর মধ্যে ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়ার পাশাপাশি অভিযোগ নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। শনিবার তদন্তের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিযোগ, বাবার বিতর্কিত সনদে মুক্তিযোদ্ধা কোটায় 37তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে নিয়োগ পান কৃষ্ণনগরের ফখরুল হাসান। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে এই পরিবার। স্থানীয়দের অভিযোগ, দখল লুটপাটে মাত্র 7 বছরের ব্যবধানে ডুপ্লেক্স সহ অন্তত 6টি বহুতল ভবন, গোডাউন আর বিপুল ভূ সম্পত্তির মালিক বনে যান পরিবারটি। এ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে 20 নভেম্বর হামলার শিকার হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরীফ খান। এবছর পৌষের আগেই উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ে এই মৌসুমে দেশের সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় টানা 3 দিন ধরেই কমছে রাতের তাপমাত্রা। তবে রাতে কনকনে শীত অনুভূত হলেও সকালে রোদ উঠলেই সহনীয় পর্যায়ে যাচ্ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল 9টা পর্যন্ত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সন্ধ্যায় ঘন কুয়াশার সাথে সাথে শুরু হয় কনকনে শীত। তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকায় সূর্যের তাপে শীতের অনুভূতি কমে যায়। শীত বাড়ার কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ঘূর্ণিঝড় ফেনজাল চট্টগ্রাম বন্দর থেকে 1650 কিলোমিটার দূরে রয়েছে। আজ সন্ধ্যায় ভারতের উত্তর তামিলনাড়ুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের কারণে গভীর সমুদ্রের মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তবে ফেনজালের প্রভাবে সারা দেশে শীতের অনুভূতি তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজকে ঘূর্ণিঝড় রূপী সে ভারতের তামিলনাড়ু পুদুচেরি নামক এলাকার দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। বরিশাল নগরীতে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকান চালানোয় যানজট তৈরি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। অভিযানের পর ফের সড়কের দখল নিচ্ছেন ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন উচ্ছেদ কমিটি গঠন করলে দখলমুক্ত হয়নি ফুটপাত ও সড়ক। বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন ফজলুল হক এভিনিউ দুই পাশের ফুটপাত দখল করে চলছে ব্যবসা বাণিজ্য। শুধু এই সড়ক নয়, গির্জা মহল্লা, চকবাজার সহ 30টি ওয়ার্ডের ব্যস্ততম প্রায় সব মহল্লার দৃশ্য একই। স্থানীয়দের অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলদারিত্বে ফুটপাত ছেড়ে সড়কের মাঝ দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। এতে দেখা দিচ্ছে যানজট। যানবাহনগুলো প্লাস আপনার যে দোকানপাটগুলো অবৈধ করছে, সেগুলোর একটা নির্দিষ্ট জায়গায় তাদের ব্যবসায়িক সুযোগ দিলে তাহলে এই যানজটও কম হবে এবং এই দোকানপাটের ভিড়ে মানুষের এই দুর্গতিটা আর হবে না। মানুষ চলাচলের জন্য যে রাস্তার যে সাইড ফুটটা, এটা যেন সবার জন্য উন্মুক্ত থাকুক। সড়ক দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। যারা দখল করে আছে তাদেরকে প্রতিনিয়ত থানা পুলিশ, ফাঁড়ি পুলিশের সহায়তায় আমরা ট্রাফিক পুলিশ নিজে আমি নিজে থেকে ইভেন আমরা উচ্ছেদ করছি, তারা আবার চলে আসতেছে। কিছু কিছু এলাকায় একদম এই ব্যাপারে জিরো টলারেন্স। আমরা বিশেষ করে সদর রোডে কোনো হকার অ্যালাউ করছি না আমরা, কিন্তু শহরকে যানজট মুক্ত করার জন্য আমরা পুরা এরিয়া যদি এটা করতে পারতাম তাহলে ভালো হতো। দখলদারদের উচ্ছেদে মৌখিকভাবে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন, গঠন করেছে উচ্ছেদ কমিটি। তবে দখলমুক্ত হয়নি ফুটপাত ও সড়ক। শহরের যত অবৈধ দখলদার আছে সকলকেই আমরা সিটি কর্পোরেশন থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর পরবর্তীতে আইনগতভাবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা আনুষ্ঠানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এদিকে ব্যবসায়ীদের পাশাপাশি সড়কের একাংশের দখলে নিয়েছে অটোরিকশা ও সিএনজি চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া একসঙ্গে 3 ভাইরাসের আক্রমণের মুখে বাংলাদেশ। 3টি ভাইরাসে ছড়ায় এডিস মশার মাধ্যমে।
আইইডিসিআর জানিয়েছে এবার 10 জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। এডিস মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। দেশে প্রতিদিন হাজারের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়, মারা যায় 8 থেকে 10 জন। এর সঙ্গে এবার যুক্ত হল জিকা ভাইরাস। এবছর 10 জনের শরীরে শনাক্ত হয়েছে। জিকা ডেঙ্গুর মতো মারাত্মক না হলেও অন্তঃসত্ত্বা নারীর জন্য বিপদের কারণ। বিকলাঙ্গ হতে পারে সন্তান। 2015 সালে একজনের শরীরে প্রথম শনাক্ত হয় জিকা। জিকা যদি প্রেগনেন্ট ওমেনকে আক্রান্ত করে, তাহলে উনি যদি ওনার যে বাচ্চাটা থাকবে মায়ের পেটে, সেই বাচ্চাটার আপনার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেকে আপনার মাইক্রোসেফালি বলে, যেটাকে মাথাটা ছোট হওয়া, তার মানে তার ব্রেন ডেভেলপটা ঠিকমতো হবে না। এবং এছাড়াও আরও বেশ কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে, এমন মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চা হয়তো জন্মই নিল না, মারা গেল। সিমটম অনুযায়ী আমরা ডেঙ্গির ক্ষেত্রেও যা হয়, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও যা হয়, ব্যথা হলে ব্যথার জন্য ওষুধ দিতে হবে, জ্বর হলে জ্বর কমানোর জন্য ওষুধ দিতে হবে। জিকার ক্ষেত্রেও অনেকটা তাই। এবার প্রায় 50 জন রোগীর চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। বাংলাদেশে চিকুনগুনিয়া প্রথম ধরা পড়ে 2008 সালে। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া 3টি ভাইরাসের প্রায় একই ধরনের লক্ষণ, ছড়ায় এডিস মশার মাধ্যমে। এবার ডেঙ্গু ও জিকা 2 ভাইরাসে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। চিকুনগুনিয়া, জিকা এবং ডেঙ্গু একসাথে। অন্য কোনো বছর আমরা একসাথে 3টা পাইনি। প্রতি বছরই ডেঙ্গু কেসও বাড়ছে এবং ডেঙ্গুর ধরনও বাড়ছে, মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। কাজে এর থেকে আমাদের কোনো আমরা সরে আসতে পারবো না। এবং একটা ডেঙ্গিকে যদি মাথায় রেখে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে চিকুনগুনিয়া এবং জিকা সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। আইইডিসিআর জানিয়েছে, জিকা ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তেমন জটিলতা দেখা যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ রোধ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে টঙ্গীর গুঠিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর সচেতনতা বাড়াতে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। সচেতনতা বাড়ানোর পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা। সনদপত্র তুলতে এসে গ্রেপ্তার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ মাহমুদ। তাকে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ মাহমুদ শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, শুক্রবার রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এলে কয়েকজন ছাত্র তাকে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মতিহার থানা পুলিশ। 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সহ 100 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 220 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ফিরোজ মাহমুদকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 10টি দান বাক্স খুলে 3 মাস 13 দিন পরে মিলেছে 29 বস্তা টাকা। এখন চলছে গণনা। সকালে জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এসব দান বাক্স খোলা হয়। পরে 29টি বস্তায় টাকা ভরে গোনার জন্য নেওয়া হয় মসজিদের দোতলায়। টাকা ছাড়াও দান বাক্সে বরাবরের মতোই মিলেছে স্বর্ণ, রূপা ও নানা দেশের মুদ্রা। মাদ্রাসার 150 ছাত্র, 10 জন শিক্ষক, রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা ও 10 জন আনসার সদস্য টাকা গোনার কাজ করছেন। মোট টাকার পরিমাণ রাত নাগাদ জানা যাবে বলছে কর্তৃপক্ষ। এর আগে 17 আগস্ট দান বাক্স থেকে পাওয়া যায় 7,22,13,000 টাকা। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।